আসসালামু আলাইকুম। ইজি ম্যাথ সিএম স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। নিঃসন্দেহে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, অষ্টম শ্রেণীর নির্ধারিত কাজ 3 অ্যাসাইনমেন্টের আমরা আগে শিরোনামগুলি বলি, তোমরা শিরোনামগুলি ঠিকমতো লিখে নিবা। দেখো, ষষ্ঠ অধ্যায় শিরোনাম হলো সরল সমীকরণ, এবং নবম অধ্যায় আমাদের যে শিরোনাম সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য, এবং অষ্টম অধ্যায়ে আমাদের অধ্যায় হলো চতুর্ভুজ, এবং দেখো দশম অধ্যায়ে আমাদের হলো বৃত্ত। তাহলে দেখো, আমরা প্রথম সৃজনশীল প্রশ্ন 1 নম্বর ষষ্ঠ অধ্যায়ে রফিকের পিতা ও রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4, এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1। ক প্রশ্ন দেখো, প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো। প্রতিস্থাপন পদ্ধতি। খ হলো প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো। গ হইল ক থেকে প্রাপ্ত সমীকরণ দ্বয় লেখর সাহায্যে সমাধান করো, এবং খ এর উত্তরের সততা যাচাই করো। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন ক, পিথাগোরাস উপপাদ্যটি বিবৃত করো। 2 নম্বর হলো একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13 হলে অপর বাহু কত? 3 নম্বর দেখো, কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এমনভাবে অনুপাত লেখো যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। 4 নম্বর দেখো, ABC ত্রিভুজের AB² = BC² + CA² হলে কোনটি সমকোণ হবে? এখানে 3টা কোণ আছে, কোনটা সমকোণ হবে? সংক্ষিপ্ত প্রশ্ন খ, আয়ত ও আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়? 2 হলো ট্রাপিজামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। 3 নম্বর হলো ঘনক ও ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়? 4 নম্বর হলো একটি সমবৃত্ত ভূমিক বেলুনের ব্যাসার্ধ 3.75 সেন্টিমিটার এবং উচ্চতা 11.50 সেন্টিমিটার, কোনটি সমগ্র তলের ক্ষেত্রফল কত? 5 নম্বর দেখো, একটি চতুর্ভুজ আঁকো। কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন? একটি চতুর্ভুজ আঁকতে কয়টি প্রয়োজন অনন্য নিরপেক্ষ উপাদান? 6 নম্বর হলো যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? 7 নম্বর দেখো, একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে? সৃজনশীল প্রশ্ন 3 দেখো, 1 নম্বর হলো কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার। বলছে ক হলো চিত্রসহ ঘুড়ির সংজ্ঞা লিখো। খ হলো অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো। গ হলো খ থেকে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে আয়তটি আঁকো। তাহলে বন্ধুরা, চলো আমরা এখন ভিডিওতে যাই। দেখো বন্ধুরা, সৃজনশীল প্রশ্ন 1 ক, মনে করি বর্তমানে পিতার বয়স x বছর এবং বর্তমানে রফিকের বয়স হলো y বছর। শর্তানুসারে দেখো, 5 বছর পূর্বে রফিকের বয়স ছিল 5, বাবার বয়স ছিল 5 কম, রফিকের বয়স ছিল 5 কম, এবং তাদের অনুপাত ছিল 10:4। দ্বিতীয় শর্তানুসারে দেখো, 5 বছর পর বাবার বয়স কিন্তু 5 আরও বাড়বে, এবং পুত্রের বয়সে কিন্তু রফিকের বয়স 5 বছর বাড়বে, তখন তাদের অনুপাত ছিল 2:1। এটাই ছিল আমাদের ক। খ দেখো, আমাদের এখানে বলছে যে প্রতিস্থাপন পদ্ধতিতে এই দুইটা সমীকরণকে সমাধান করার জন্য দেখো, ক থেকে প্রাপ্ত, এইখান থেকে প্রাপ্ত প্রথম শর্ত অনুসারে আমাদের অনুপাতটা, এটা অনুপাত মানে দুইটা ভাগফল, অনুপাতটা আমরা ভাগফলে নিতে পারি। ভাগফল কাটাপাটির পর বজ্রগুণন করলাম। বজ্রগুণন করার পর দেখো, আমাদের এখানে 5y = 2x - 10 + 25 আসলো। দেখো বন্ধুরা, 5y = 2x + কত 15 হয়ে গেলো। এখানে y এর একটা মান বাইর করলাম। আবার দেখো, ক হতে প্রাপ্ত, আবার দেখো পিতা এবং পুত্রের বয়সের অনুপাত দ্বিতীয়টা থেকে পাইলাম, এটারও ভাগ করলাম। ভাগ করার পর এখানে একটা সমীকরণ বের করলাম, x - 2y = কত 5। এবং দেখো, আমরা যে আগে যে y এর মানটা পাইছি সেই মানটা কি করলাম, আমরা এই 2 নম্বর সমীকরণে বসাই দিলাম। বসাই দেওয়ার পর দেখো, সব আমাদের y চলে গেল, অপনয়ন হয়ে গেল। তারপর আমাদের কি করলো, এখান থেকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে লসাগুতে এই জায়গায় চলে আসলাম।
তো লসাগু করার পর দেখো আমাদের এখানে 5 এখানে এরকম আসলো, এরকম বজ্র গুণন করলাম আর গুণ যেটাকে বলা হয় এক্স এর মান দেখো আমাদের 55 চলে আসলো। এই এক্স এর মান 55 আবার কি করলাম আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিলাম। 1 নম্বর সমীকরণটা দেখো আমাদের y = 2x + 15/5 মান বসানোর পর দেখো y এর মান আমাদের 25 চলে আসলো। তাহলে বর্তমানে আমরা বলতে পারি পিতার বয়স হলো 55 বছর, আর এটা দেখে আমরা বলতে পারি পুত্রের বয়স মানে রফিকের বয়স হলো 25 বছর। দেখো বন্ধুরা, গ আমাদের সৃজনশীল প্রশ্ন হলো ক থেকে প্রাপ্ত সমীকরণগুলোকে আমরা লেখচিত্রের মাধ্যমে দেখাবো। দেখো ক থেকে প্রাপ্ত প্রথম সমীকরণ আমাদের এখানে, এটার আমরা আবার ভাগ করলাম, বজ্র গুণন করলাম, আর গুণ করার পর ওয়াই এর একটা মান বাইর করলাম। এবং দেখো নিম্নের সারণীতে এক্স এর বিভিন্ন মানের জন্য সমীকরণে 1 নং হতে ওয়াই এর মান বাইর করি। দেখো আমরা যখন এখানে আমাদের এক্স এর মানটা ধরবো, দেখো এক্স এর মানটা যখন 0 ধরবো এই অংশটা 0 হয়ে যাবে, দেখো 15 থেকে যাবে, ভাগ করলে দেখো 15 আর 5 কত 3 হয়ে যায়। আবার দেখো এক্স এর মান যখন আমরা 5 ধরবো, 5 দুগুণে 10, 10 আর 5 কত 25, 25 এর 5 দিয়ে ভাগ করলে নিচের 5 দিয়ে ভাগ করলে 5 হয়। আবার দেখো -5 যখন ধরবো তাহলে -10 হয়ে যাবে এটা, তাহলে 15 থেকে -10 গেলে 5 হয়, 5 কাটা গেলে কত 1 হয়। বন্ধুরা কমপক্ষে 3টা এক্স ওয়াই এর মান বাইর করতেই হবে আমাদের। এখন দেখো যে আমাদের এখানে ক থেকে প্রাপ্ত দ্বিতীয় সমীকরণটা কিন্তু আমাদের এটা অনুপাত আছে, ভাগ করলাম, বজ্র গুণন করলাম, এখান থেকে আমরা ওয়াই এর একটা মান বাইর করলাম। আবার দেখো সারণী, নিম্নের সারণীতে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই 2 নং থেকে ওয়াই এর মানটা, এইখান থেকে আমি ওয়াই এর মান পাবো। দেখো এক্স এর মানটা যদি আমরা 1 ধরি তাহলে দেখো -5 থেকে 1 গেলে কত -4, -4 2 দিয়ে ভাগ করলে কত -2 হয়ে যায়। আবার দেখো -1 ধরলে দেখো দুইটা যোগ করলে -6 হয়, তখন 2 দিয়ে ভাগ করলে -3 হয়ে যায়। আবার দেখো 3 ধরলে কিন্তু 5 থেকে -5 থেকে 3 বের করলে -2, 2 দিয়ে ভাগ করলে -1 হয়। আবার দেখো তুমি -3 যদি ধরো তাহলে -3 ধরলে -5 এর সাথে যোগ করলে -8 হয়, কারণ একরকম চিহ্ন। -8 2 দিয়ে ভাগ করলে -4। মিনিমাম 2-3টা কিংবা 4টা তোমার বাইর করতে হবে, 3টা বাইর করা সবচেয়ে ভালো। এখন দেখো লেখচিত্রের একটা বিবরণ দিতে হবে আমাদের। মনে করি এক্স ও এক্স ড্যাশ, দেখো এক্স ও এক্স ড্যাশ হলো আমাদের এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ হলো আমাদের ওয়াই অক্ষ। ছক কাগজের উভয় দিকে ক্ষুদ্রতম বর্গের প্রতি এক বাহুর দৈর্ঘ্যকে আমরা যদি একক ধরি, কারণ দেখো আমাদের এটা অনেক দূরে যায় কিন্তু ছেদ করছে রেখা দুইটা, তাহলে দেখো যেহেতু মানে অনেক দূরে যায় ছেদ করবে, আর এই কারণে আমাদের কি করতে হবে এক ঘরে একক ধরাই সবচেয়ে ভালো। তাহলে সমীকরণ 1 নং হতে প্রাপ্ত দেখো 0, 3, 5, 5 তারপর এবং -5 এই বিন্দুগুলি আমরা ছক কাগজে বসালাম, বসানোর পর দেখো আমাদের এই সরলরেখাটা পাওয়া গেল। যোগ করে বিন্দুগুলি দুদিকে বর্ধিত করলাম, ফলে একটি সরলরেখা পাওয়া গেল। দেখো ফলে একটি সরলরেখা পাওয়া গেল। এবং দেখো সমীকরণ 1 নং হতে প্রাপ্ত সরলরেখাটি এইটাই কিন্তু লেখচিত্র 1 নম্বর থেকে প্রাপ্ত। আবার দেখো একই ছক কাগজে সমীকরণ 2 নং হতে প্রাপ্ত বিন্দুগুলি, দেখো এই বিন্দুগুলি, এই 4টা বিন্দু আমরা আবার ছক কাগজে স্থাপন করে আবার উভয় দিকে যোগ করি। দেখো এই যে বিন্দুগুলি আমরা ছক কাগজে কী করলাম, স্থাপন করে উভয় দিকে আবার বর্ধিত করে দিলাম। বর্ধিত করে দেওয়ার ফলে কি হলো, আমাদের আরও একটি সরলরেখা হয়ে গেল। এই সরলরেখাটা দেখো আগের সরলরেখাকে একটা বিন্দুতে কি করলো, ছেদ করলো। এখন দেখো এই দুইটা লেখচিত্রই কিন্তু এই দুইটা সমীকরণের লেখচিত্র, যেহেতু সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে এবং ছেদবিন্দুর স্থানাঙ্ক দেখো এক্স ওয়াই। এখান থেকে দেখো আমরা যদি এই যে ছেদবিন্দুটা বাইর করি, এখান থেকে এখান পর্যন্ত আমাদের দেখো 50টা মান। দেখো এই লাল ঘরে যদি 10টা হয়, এটা 20টা, 30টা, 40টা, এই 50টা। আর এখানে দেখো আবার এখানে 5টা, এখানে 5টা, 10টা, 10 5 15, 15 5 20 আর 5 25। তাহলে এক্স এর মান দেখো আমাদের হলো 50 আর ওয়াই এর মান কিন্তু আমাদের কত 25। এবার দেখো তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই সমান 50 এবং 25, যা হতে প্রাপ্ত সমীকরণ 1 ও 2 নং এর মান এক্স ইকুয়াল টু, আমরা যে আগে সমীকরণ থেকে যে মানটা বের করছিলাম সেখানে কিন্তু 2 খতে ছিল কিন্তু এক্স এর মান 50 এবং ওয়াই এর মান 25 এর সমান হয়ে গেছে কিন্তু। তাহলে দেখো এক্স ও ওয়াই এর এই মান যেহেতু পিতা ও পুত্র রফিকের বর্তমান বয়সকে সিদ্ধ করে, আগে দুটো সমীকরণে সিদ্ধ করে, দুইভাবে প্রাপ্ত মান যেহেতু সমান, তাই আমরা ক থেকে প্রাপ্ত সমীকরণের সততা যাচাই করলাম, তাহলে যাচাই করা হলো। বন্ধুরা এবার দেখো 9ম অধ্যায়, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন ক, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। একটি সমকোণী ত্রিভুজ, 2 নম্বর প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও ত্রিভুজের অনুপাত 5:13 হলে অপর বাহু কত। 3 নম্বর দেখো কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত এমনভাবে লিখো যার দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যায়। 4 নম্বর দেখো ABC ত্রিভুজের AB² = BC² + AC² CA² হলে কোনটি সমকোণ হবে।
সংক্ষিপ্ত প্রশ্ন ক, দেখো পিথাগোরাসের উপপাদ্য, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকাইছি, এই সমকোণী ত্রিভুজে দেখো সমকোণের বিপরীত বাহু, এই কোণটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, সমকোণের বিপরীত বাহুর আমরা অতিভুজ বলি, তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এবং দেখো এসি হলো অতিভুজ হলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখো বন্ধুরা, একটি 2 নম্বর প্রশ্ন হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের অনুপাত হলো 5:3 হলে অপর বাহুটা কত। দেখো আমরা এখানে ধরে নিলাম, মনে করি একটি বাহুর লম্ব ধরলাম 5x আর অতিভুজ সবচেয়ে বড় বাহু, এই জন্য অতিভুজ রে 13x ধরলাম। এখন দেখো অপর বাহু মানে ভূমিটা কত, আমরা জানি দেখো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু মানে লম্ব আর ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমষ্টি সমান। এখানে আমরা দেখো লম্বের মান বসা দিলাম এখান থেকে, আর অতিভুজের মানটা বসা দিলাম। এরপর দেখো ভাঙলাম আমরা 5 স্কোয়ার 5 5 25 x স্কোয়ার 13 স্কোয়ার মানে 169। ভাঙার পর আমরা এক পাশে নিয়ে গেলাম, যেহেতু আমরা ভূমি রাখবো, ভূমিরা সবসময় বাম পাশে রাখবো, তাহলে এখানে 144 x স্কোয়ার হলো 169 থেকে 25 বিয়োগ করার পরে, তারপরে দেখো 144-এ 12 স্কোয়ার লেখা যায়, উপরে দুই পাশ থেকে দেখো আমরা যদি পাওয়ার বাদ দিয়ে দিই তাহলে ভূমি সমান সমান কি 12x হয়। তাহলে যেহেতু এদের অনুপাতগুলিরে দেখো আমরা এইভাবে লিখতে পারি 5 অনুপাত কত 13 অনুপাত 12 এইভাবে আমরা লিখতে পারি। তাহলে যেহেতু এই অনুপাতে লিখলে আর আমাদের এক্সট্রা থাকে না, তাহলে আমরা বলতে পারি অপর বাহুর দৈর্ঘ্য হলো 12 একক। দেখো এখন আমাদের প্রশ্ন হয়েছে যে সমকোণী ত্রিভুজের একটা অনুপাত লেখার জন্য যেই অনুপাত দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা যায়। যদি একটি ত্রিভুজের 3টি বাহু অনুপাত দেখো 3:4:5 হয়, তবে 3টি বাহু দিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। কারণ এখানে দেখো বড় বাহুটা হলো 5 স্কোয়ার, এইটা হলো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারের সমষ্টির সমান। 3 স্কোয়ার হলো 9 আর 4 স্কোয়ার হলো 16, যোগ করলে কিন্তু 25 হয়, 5 স্কোয়ার কিন্তু 25। কারণ হলো অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই জিনিসটারে ও কি করে সিদ্ধ করে, এই জন্য। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে এবিসি ত্রিভুজের এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি হয়, তাহলে চিত্রের মাধ্যমে উপস্থান করতে বলছে যে শেষা এই মানে এই দুইটা বাহুর মধ্যে কোন বিন্দুতে কোনটা হলো 90 ডিগ্রি। দেখো আমরা একটা উপপাদ্য জানি, সেটা হলো যে এই সমকোণী ত্রিভুজের যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান যদি হয়, তাহলে শেষাক্ত বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণটা হলো 90 ডিগ্রি। দেখো শেষাক্ত বাহু আমাদের এখানে একটা বিসি আর একটা সিএ, তাহলে বিসি আর সি এর মাঝখানে দেখো সাধারণ বিন্দুটা আমাদের এই যে সি আছে, তাহলে অবশ্যই সি কোণটাই আমাদের হবে কি 90 ডিগ্রি। দেখো এখানে দেওয়া আছে এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে দেখো এ বি হলো অতিভুজ, আর দেখো অপর দুই বাহুদ্বয়ের একটা বিসি আর একটা কত সিএ, বিসি আর সিএ শেষাক্ত বাহু দুটি বলে তাদের সাধারণ বিন্দু, দেখো দুটোটা সাধারণ বিন্দু কিন্তু এখানে সি, তাহলে সিতে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটা সি ইকুয়াল টু কত 1 সমকোণ। তাহলে আমরা বলতে পারি সুতরাং কোণ সি ইজ ইকুয়াল টু মানে এ সি বি কোণটাই আসলে আমাদের 1 সমকোণ। বন্ধুরা দেখো অষ্টম অধ্যায় কিন্তু আমাদের চতুর্ভুজ। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর খ, আয়ত এবং আয়তক্ষেত্রের পার্থক্য কোথায়। 2 নম্বর দেখো ট্রাপিজামের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লিখো। 3 নম্বর দেখো ঘন ও ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়। 4 নম্বর দেখো একটি সমবৃত্ত ভূমি বেলনের ব্যাসার্ধ 3.75 সেন্টিমিটার ও উচ্চতা 11.5 সেন্টিমিটার, কোন বেলনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। 5 নম্বর দেখো একটি চতুর্ভুজ আঁকো, কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন। 6 নম্বর দেখো যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে। 7 নম্বর দেখো একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। দেখো বন্ধুরা খ এর ক, আয়ত, যে সামুদ্রিকের দেখো উপরে একটা সামুদ্রিকের মতো যে সামুদ্রিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। চিত্রে দেখো এ বি সি ডি একটি আয়ত, দেখো আয়তের প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। আচ্ছা দেখো আয়তক্ষেত্র, অনেক সময় আমরা কিন্তু দুইটারে উল্টাপাল্টা ফেলে, আয়ত বললে আয়তক্ষেত্র বলি, আয়তক্ষেত্র বললে আয়ত বলি। দেখো আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। চিত্রে দেখো এ বি রেখা বিসি রেখা সিডি রেখা আর এ বি রেখা দ্বারা যে সীমাবদ্ধ ভিতরের যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাকে বা আবদ্ধ ক্ষেত্রকে আমরা বলি আয়তক্ষেত্র। এখন দেখো বন্ধুরা ট্রাপিজামের ক্ষেত্রফল, এখানে আমরা দেখো একটা ট্রাপিজাম আঁকছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং অপর দুইটা বাহু তির্যক, তাকে আমাদের ট্রাপিজাম বলে। দেখো এ বি সি ডি ট্রাপিজামের আমরা দেখো এই এ বি বাহু আর সিডি বাহু কিন্তু আমাদের সমান্তরাল।
এবং দেখো এ বি বাহুটারে আমরা পুরাটারে যদি এ ধরি আর এটারে আমরা বি ধরছি, বি ধরার পর দেখো এখানে আমরা কি করলাম, এ বি ও সি ডি এর এই সি ও ডি বিন্দু থেকে দুইটা লম্ব আঁকলাম, এই লম্বগুলির নাম দিলাম কি এইচ। সি বিন্দু দিয়ে ডি এর এই ডি এর সমান্তরাল একটা রেখা আঁকলাম। তাহলে দেখো এই বাহুটা যদি বি হয়, আমাদের এই বাহুটা বি, তাহলে এখান থেকে এখান পর্যন্ত যদি আমাদের এ হয়, এইটুক যদি বি হয়, তাহলে আমাদের এই যে ই বি এই বাহুটা আমাদের কি হবে, এ মাইনাস বি। তাহলে দেখো এ বি সি ডি এই ট্রাপিজমের ক্ষেত্রফল দেখো, এটার ভিতরে দুইটা ক্ষেত্রফল আছে, একটা হলো একটা সামুদ্রিকের ক্ষেত্রফল আর একটা দেখো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজমের ক্ষেত্রফল হলো এই দুইটা ত্রিভুজ, এই দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখন দেখো আমরা জানি এই সামুদ্রিকের ক্ষেত্রফল হলো ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমাদের ভূমি বি, উচ্চতা হলো এইচ, আর এটার ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ, ভূমি আমাদের কিন্তু এ মাইনাস বি আর উচ্চতা কিন্তু আমাদের এইচ। এখন দেখো এখানে একটা হাফ আছে কিন্তু এখানে হাফ নাই, এই জন্য একটা হাফ লাগা দিয়ে একটা টু লাগা দিলাম, এটা কাটা যায়, তাহলে আমাদের হাফ কমন নিতে সুবিধা হয়। হাফ কমন নিলে আমাদের এখানে দেখো টু বি থেকে যায় এবং এইচটারে কমন নিলাম আমরা পিছনের দিকে, আর এখান থেকে দেখো এ মাইনাস বি থাকে, তাহলে টু বি থেকে টু বি গেলে বি থাকে, তাহলে এ প্লাস বি ইন্টু এইচ হলো, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ হলো, এত বর্গ একক হবে। তাহলে দেখো ট্রাপিজমের ক্ষেত্রফল হলো কি সামুদ্রিক সমান্তরাল, এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্বের গড়, গড় মানে এই যে দুই দিয়ে ভাগ করা হয়েছে এই জন্য গড়, এবং এই যে উচ্চতাটা দিয়ে কী করতে হবে, গড়টারে উচ্চতা দিয়ে গুণ করতে হবে। দেখো বন্ধুরা ক্ষয়ের 3, এখানে ঘনক এবং ঘনবস্তুর পার্থক্য বলছে, তা আমি আগে ঘনবস্তুটা বললাম, তাহলে এটা শিখতে সুবিধা হবে। দেখো সকল ত্রিমাত্রিক বস্তুই ঘনবস্তু। দেখো আমাদের এই বোর্ডটা কিন্তু দ্বিমাত্রিক, বাট আমরা যা দেখি সব কিন্তু ত্রিমাত্রিক, অর্থাৎ যে সকল বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। দেখো আমাদের চারপাশে যে সকল জিনিসপত্র আমরা দেখি তাই ঘনবস্তু, যেমন বই, বাক্স, ইট, ফুটবল ইত্যাদি। এবং দেখো ঘনবস্তুর ছবিটা এরকম, এটা কিন্তু আয়তাকার ঘনবস্তু, এই জন্য এটা আয়ত, এই তলগুলি কিন্তু আয়তাকার হবে। চিত্র একটি ঘনবস্তু, দেখো ঘনক। যে ঘনবস্তুর 6টি পরস্পর সমান বর্গাকার পৃষ্ঠ বা তল আছে, দেখো নিচে একটা, উপরে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, সামনে একটা, পিছনে একটা, তাহলে 6টা তল আছে, যাদের প্রত্যেকটি একটি বর্গক্ষেত্র, প্রত্যেকটাই এই সব দিকে একটি বর্গক্ষেত্র। আবার পরস্পর দুটি বিপরীত পৃষ্ঠদ্বয় সমান্তরাল, দেখো এই নিচের পৃষ্ঠটা আর উপরের পৃষ্ঠটা দুইটাই কিন্তু সমান্তরাল, আবার এদিকেরটা ওদিকের সমান্তরাল, এই সামনেরটা ওই পাশেরটা সমান্তরাল, তাকেই ঘনক বলে। যেমন ছক্কা বা লুডো আমরা যে খেলি তার ডাইস, কিংবা রুব্রিক্স কিউব যেটা দিয়ে আমরা ওই যে কালার মিলাই, সেটাই আমাদের কিন্তু ঘনকের ছবি। দেখো ক্ষয়ের 4 কিন্তু একটা সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে, কিন্তু এখানে ব্যাসার্ধ 3.75 সেন্টিমিটার আর উচ্চতাটা দেওয়া আছে 11.50 সেন্টিমিটার। আমার বলছে এই সিলিন্ডারে কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল, সিলিন্ডারে কিন্তু একটা বক্রতল আছে আর দুই পাশে কিন্তু দুইটা বৃত্ত আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা তার আগে দেখো এখানে বেলুনের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3.75 সেন্টিমিটার, উচ্চতা আর এইচ ইজ ইকুয়াল টু 11.50 সেন্টিমিটার। তাহলে সমবৃত্ত ভূমি বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর প্লাস এইচ। আমরা মান বসাই দিলাম, মান বসার পর ক্যালকুলেটারে তুমি ক্যালকুলেশন করবা এবং পায়ের মান 3.1416 বসালে গুণ করলে দেখো এই সংখ্যাটা হয়। এটার থেকে আমরা রিডিউস করে দশমিকের পর 2 ঘর নিলাম, এজন্য প্রায় লিখলাম। তাহলে অতএব বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল 359.32 বর্গ সেন্টিমিটার প্রায়। উত্তর 359.32 বর্গ সেন্টিমিটার প্রায়। দেখো ক্ষয়ের 5, এটা হলো একটি অনন্য চতুর্ভুজ আঁকতে হবে, মানে একটি চতুর্ভুজ আঁকতে হবে যেটার মধ্যে কয়টা উপাদান লাগবে, অনন্য নিরপেক্ষ উপাদান কয়টি। দেখো আমরা এখানে 4টা বাহু নিলাম, একটা কোণ নিয়ে কিন্তু একটা চতুর্ভুজ আঁকা যায়, তাহলে একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে 5টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন। এবং 6 নম্বর প্রশ্নটা দেখো, একটি বৃত্তের একটি রেখা কয়টি ভাগে ভাগ করে। দেখো ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটাকে এ বি সরলরেখা ছেদ করলো, ছেদ করার পর দেখো এই যে সি এবং ডি বিন্দুতে কিন্তু ছেদ করছে, তার মানে একটি সরল রেখা একটা বৃত্তকে 2টি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করে। চিত্রে এ বি সরলরেখাটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো ক্ষয় 7, একটি চাকার ব্যাসার্ধ হলো 34 সেন্টিমিটার এবং চাকাটি বলছে একবার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখো চাকাটি বৃত্তাকার, আমরা জানি বৃত্তাকার চাকার পরিধি 2 পাই আর, তাহলে 2 পাই এর এখানে মান বসা দিলাম, মান বসা দেওয়ার পর পায়ের মান 3.1416 বসা দেওয়ার পর গুণ করার পর দেখো 213.63 হলো প্রায়। তাহলে যেহেতু চাকাটি একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে,
সুতরাং চাকাটি একবার ঘুরলে এই 213.63 সেন্টিমিটার প্রায় দূরত্ব অতিক্রম করে। বন্ধুরা, দশম অধ্যায় দেখো সৃজনশীল প্রশ্ন 3। দেখো কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং একটি আয়তের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার। চিত্রসহ ঘুড়ির সংজ্ঞা লিখো। অঙ্কনের বিবরণে উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো। গ হইল দেখো খ থেকে অঙ্কিত বর্গের কর্ণ উদ্দীপকের আয়তের কর্ণ ধরে আয়তটি আঁকো অঙ্কনের বিবরণ সহ। দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে কি ঘুড়ির সংজ্ঞা দিতে। দেখো যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। দেখো এই বাহুটা সমান এবং এই বাহুটা দেখো এই বাহুটা সমান। তাহলে দেখো এখানে এবি বাহু আর এডি বাহু দেখো 2 সেন্টিমিটার, আর হলো বিসি আর সিডি বাহুটা হলো আমাদের 3 সেন্টিমিটার। কারণ আমাদের বর্গের পরিসীমা দেওয়া ছিল কিন্তু 12, তাহলে 12 যদি আমরা 4 দিয়ে ভাগ করি 3 হয়, এই জন্য এটা 3 হবে, আর ওইটা কিন্তু 2 দেওয়াই ছিল। এবার দেখো একের খ বলছে দেখো মনে করি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, তাহলে বর্গের পরিসীমা আমরা জানি কি এই যদি বাহুর দৈর্ঘ্য হয় বর্গের পরিসীমা হলো 4a, কারণ 4টা বাহু কিন্তু বর্গের। এবার দেখো প্রশ্ন মতে 4 = 12 যদি হয়, তাহলে 4টা গুণ ছিল ভাগে চলে গেল, কাটাকাটি হলো 3 হলো, তার মানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য আমরা পাইলাম কত 3 সেন্টিমিটার। দেখো বন্ধুরা, যেহেতু বর্গের একটা বাহু আমরা 3 সেন্টিমিটার পাইলাম, তাহলে আমরা যে কোনো রশ্মি বি নিলাম। বি নেওয়ার পর দেখো এই বি বিন্দু থেকে এ সমান করে বিসি কাটলাম, এবং এখানে যেহেতু একটা বর্গক্ষেত্র তাহলে আমাদের একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি আঁকতেই হবে। এবং দেখো ওই এ সমান করে এই বাহুটা সমান করে আগের পূর্বের বাহু নিয়ে কী করলাম আমরা বিএফ থেকে বিএ কাটলাম। তাহলে দেখো বিশেষ নির্বাচন মনে করি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে a সেন্টিমিটার, বর্গটি আঁকতে হবে। তাহলে দেখো এই বর্গটি কিন্তু 2টা স্টেপে আঁকতে হবে, একটা এই স্টেপ আরেকটা স্টেপ। দেখো যে কোনো রশ্মি বি নিই, যেটু আমি বললাম, এবং বি এর বি বিন্দু থেকে এর সমান ব্যাসার্ধ নিয়ে কী করলাম বিসি কাটলাম। তারপর বিসি এর বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। তারপর বিএফ থেকে দেখো বিএফ এর বি বিন্দু থেকে আবার ওই এর সমান ব্যাসার্ধ নিয়ে বিএ কাটি। এই অংশটা আমাদের এখন শেষ হয়ে গেল। দেখো বিএ সমান 3 সেন্টিমিটার কাটি। এখন দেখো দ্বিতীয় অংশটা, তাহলে এখন এ ও সিকে কেন্দ্র করে কোণ এ বি সি এর অভ্যন্তরে ওই পূর্বের ব্যাসার্ধ মানে এই = 3 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে আরও 2টা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপ দুটি পরস্পরকে দেখো ডি বিন্দুতে ছেদ করলো। এ ও ডি এবং সি ও ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ আমাদের অঙ্কিত হলো, যেহেতু আমাদের এটা অঙ্কন করতে বলছে। দেখো বন্ধুরা, আমার একের গ কিন্তু আমাদের প্রশ্ন ছিল খ থেকে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ, এই যে আয়তের কর্ণটা ধরতে হবে কিন্তু বর্গের ওই আগের যে বর্গটি আঁকছি সেই বর্গের কর্ণটাকে, এবং বলছে কি কর্ণটাকে ধরে তারপরে বলছে আয়তটি আঁকো এবং বলছে অঙ্কনের বিবরণ দিতে। তাহলে দেখো মনে করি আয়তের বাহুর দৈর্ঘ্য a = 2 সেন্টিমিটার, আমাদের এটা বি ধরলাম, বি = 2 সেন্টিমিটার, এবং দেখো একের খ থেকে প্রাপ্ত কর্ণ সি = দেখো 4.2 সেন্টিমিটার, আমরা ওটা মাপছিলাম আগের চিত্রতে, সেটা 4.2 সেন্টিমিটার হয় প্রায়। তাহলে আয়তটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ দেখো যে কোনো রশ্মি বি লই, এখানেও কিন্তু 2টা চিত্র আঁকতে হবে। বি লই, বি এর বি বিন্দু থেকে আমরা কি করব বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি কাটি। এবার দেখো বিসি এর উপর বিএফ লম্ব আঁকি, এবং দেখো বিসি এর সি বিন্দু থেকে আমরা কি করলাম এই সি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখান থেকে কি করলাম একটা চাপ আঁকলাম। দেখো এইভাবে একটা চাপ আঁকলাম, যেটা বিএফকে কিন্তু আমাদের এই বিন্দুতে ছেদ করে। তাহলে প্রথম অংশটা আমাদের এখন শেষ। এবং দেখো দ্বিতীয় অংশটা, এবার দেখো এ ও সিকে কেন্দ্র করে কোণ এ বি সি এর অভ্যন্তরে বা একই পাশে কি করলাম এই বি সি মানে এই বি এর সমান, এইটুক ছিল আমাদের কিন্তু বি এর সমান, এবং দেখো এইটা হলো এ বি এর সমান হলো সি বিন্দু থেকে, এই বিন্দু থেকে দেখো বিসি এর সমান, এবং সি বিন্দু থেকে আমরা নিব কি এই বি এর সমান করে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এ ও ডি এবং সি ও ডি যোগ করি। তাহলে দেখো এ বি সি ডি ই আমাদের নির্ণয় আয়ত অঙ্কিত হলো। বন্ধুরা দেখো তোমরা যারা আজকে আমাদের এই প্রোগ্রামটা দেখলা, এর আগেও কিন্তু আমরা দেখো CR7 এর নামে আমরা গণিতের একটা ট্রিক্স আলোচনা করেছি, এবং মানুষ কীভাবে বাহিরের দিক চিন্তা করে, থিঙ্কিং আউটসাইড দ্য বক্স আমরা আমাদের প্রেজেন্টেশন করেছি। তোমরা অবশ্যই আমাদের এই প্রেজেন্টেশনগুলি দেখবা, এবং আজকের এই প্রোগ্রাম তোমাদের যাদের ভালো লেগেছে অবশ্যই তারা অন্ততপক্ষে লাইক এবং কমেন্ট জানাবা এবং সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।